সো গুড ইভিনিং স্টুডেন্ট। দেখো আজকে আমি ক্লাস 7 এনসিইআরটি নিউ যে এনসিইআরটি কিউরিওসিটি বুকের চ্যাপ্টার নম্বর 7 হিট ট্রান্সফার ইন নেচার এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করাবো। অনেকদিন ধরে আমি অনলাইনে করাতে চাচ্ছিলাম, যেমনটা বলেছিলাম, বাট করাতে পারিনি কারণ নিজের পড়াশোনার কাজের মধ্যে দিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আই এম সরি ফর দ্যাট। আজকে ভাইফোঁটার দিনে আমার ছোট ভাই বোনদেরকে উদ্দেশ্য করে এই ক্লাসটি করানো, ঠিক আছে? তো ক্লাসটা বেসিক্যালি দেখো বোর্ড স্টুডেন্ট প্লাস যারা অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, কারণ তোমরা আমাকে বলেছিলে যে তোমরা সায়েন্স অলিম্পিয়াড দিবে, তার জন্য আমি অলিম্পিয়াডেরও কিছু কনসেপ্ট অ্যাড করব, সঙ্গে সঙ্গে যে এনসিইআরটি সেটা আমি ডিটেলসে পড়াতে যাব, আর সঙ্গে সঙ্গে অলিম্পিয়াডের প্র্যাকটিস সেটগুলো অ্যাড করতে যাবো। বেসিক্যালি হামিং বার্ড সেট যে বুকটা পাওয়া যায় সেখান থেকে যে প্র্যাকটিস সেটগুলো আছে সেই প্র্যাকটিস সেটগুলো আমি অ্যাড করব, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে দেখো এনসিইআরটি তে তো বেশি কিছু দেওয়া নেই, যদিও থার্মোডাইনামিক্স একটা হিউজ টপিক, মানে তোমাকে ক্লাস 11-এ গিয়েও সেখানে ডিটেলসে স্টাডি করতে হয়। তো ক্লাস 7-এ আর আমি কতটা ডিটেলসে বলবো, কারণ এতটা ডেপথ লেভেলে গেলে তোমরা বুঝতে পারবে না। তো যতটুকু ক্লাস 7 এর জন্য, ইভেন ক্লাস 7 অলিম্পিয়াডের জন্য সাফিসিয়েন্ট, আমি ততটুকুই বলতে যাব, ঠিক আছে? তো দেখো প্রথমে আমি অলিম্পিয়াডের কিছু কনসেপ্ট দিয়েই শুরু করি। আর যারা বেসিক্যালি অলিম্পিয়াড দিবে না, ঠিক আছে, যারা বেসিক্যালি অলিম্পিয়াড দিবে না তারা এই যে এক্সট্রা কনসেপ্ট গুলোকে স্কিপ করে যাবে। আর যখন আমি এখান থেকে শুরু করব, বেসিক্যালি এই যে হিট ট্রান্সফার ইন নেচার এনসিইআরটি, তোমরা এখান থেকে স্কিপ করে ক্লাসটা এখান থেকে দেখতে পারো। আর যারা অলিম্পিয়াড দিবে তারা প্রথম থেকে দেখবে, ঠিক আছে? দেখো প্রথমে আমি এক্সট্রা যে কনসেপ্ট গুলো আছে আমি অ্যাড করেছি সেখান থেকেই শুরু করি। আর ক্লাসটা ভালো করে করবে বেসিক্যালি আমার যারা স্টুডেন্ট আছো, কারণ এগুলা মিস করবে না। তোমাদের জন্য খেটে আমি পুরো এক রাত ধরে পিপিটিটা বানিয়েছি। তো আমি আশা করবো যে তোমরা ভালো করে শুনবে। দেখো প্রথমে কি আছে কিছু ইম্পর্টেন্ট ফর অলিম্পিয়াড স্টুডেন্ট ক্লাস 7 ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে যেগুলোতে এনসিইআরটি তে দেওয়া নেই, বাট তোমাদের পড়তে হবে অলিম্পিয়াডের জন্য বেসিক্যালি, ঠিক আছে? দেখো প্রথমে কি আছে হিট। তো হিট কি? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ফ্লোস ফ্রম হট অবজেক্ট টু এ কোল্ড অবজেক্ট। দেখো ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিরেকশন থেকে প্র্যাকটিস কোশ্চেন আছে, আমি দেখিয়ে দিব। ডিরেকশন থেকে কোশ্চেন আছে, আমি দেখিয়ে দিব। তাহলে হিট কোন দিকে ফ্লো করবে না, একটা হট অবজেক্ট থেকে একটা কোল্ড অবজেক্টের দিকে। সাপোজ এটা একটা হট অবজেক্ট, তো একটা হট অবজেক্ট থেকে একটা যে কোল্ড অবজেক্ট সেই দিকে কিন্তু হিট ফ্লো করবে। ডিরেকশন মনে রাখবে। তো কি হতো দেখো, যদি হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে না হিট ফ্লো করে কোল্ড থেকে হটে ফ্লো করতো, তাহলে কি হতো, আমাদের গরম জিনিসে হাত দিলে আরো কি হয়ে যেত, তখন ঠান্ডা লেগে যেত, ঠিক আছে? গরম জিনিসে হাত দিয়ে তখন ঠান্ডা লাগতো, কারণ যদি এরকম হিট ফ্লো করতো যে কোল্ড টু হট, তাহলে আমাদের বডি কোল্ড কোল্ড অবজেক্ট থেকে হিট আরো হট অবজেক্টে ট্রান্সফার হয়ে যেত। কিন্তু সেটা হয় না, যার জন্যই আমাদের গরম অবজেক্টে হাত দিলে আমাদের গরম লাগবে, ইভেন একটা কোল্ড অবজেক্টে হাত দিলে আমরা ঠান্ডা ফিল করবো। তো এই যে হিটের যে ডিরেকশন, এখান থেকে যেহেতু কোশ্চিন আছে এই জন্য বললাম এই যে ডিরেকশনটা মনে রাখবে যে হিট ফ্লোস ফ্রম হট অবজেক্ট টু কোল্ড অবজেক্ট। এবার সেকেন্ড দেখো এখানে কি বলা আছে, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। আচ্ছা এনার্জি কি? দেখো হিট কেন ফর্ম অফ এনার্জি? এনার্জি বলতে বেসিক্যালি এনার্জিকে এভাবে ডিফাইন করা হয় না, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। তো এনার্জি এমন একটা কোয়ান্টিটি যেটার জন্য কি করবে, কোনো একটা সিস্টেম কাজ করতে পারবে। কারোর মধ্যে এনার্জি না থাকলে সে কিন্তু কাজ করতে পারবে না, ইদার মেশিন অর হিউম্যান, ঠিক আছে? তো এনার্জি মানে কি, যেটা থাকলে আমরা কাজ করতে পারবো। তো এনার্জি এবার বিভিন্ন ফর্মে স্টোর হতে পারে, সেটা লাইট এনার্জি হতে পারে, কেমিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক এনার্জি হতে পারে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, কাইনেটিক এনার্জি হতে পারে, অনেক ফর্ম আছে। তার মধ্যে হিটটা কি? হিট একটা ফর্ম অফ এনার্জি, মানে হিটও কিন্তু একটা টাইপ অফ এনার্জি, ঠিক আছে? কেন হিটকে এনার্জি বলছি, দেখো হিট থাকলে আমরা কাজ করতে পারবো। তোমরা এখনো দেখবে, একটা রিয়েল এক্সাম্পল দেই, আমাদের বালুরঘাট থেকে যে মালদাতে যখন গৌড় ট্রেনটা যায় তখন কি দেখো সেখানে ইলেকট্রিসিটিতে কিন্তু এখনো চালানো হয় না, সেখানে কয়লা পুড়িয়ে যে হিট প্রডিউস হয় সেই ইঞ্জিন দিয়ে চালানো হয়, ঠিক আছে? তো হিট থেকে কি করব আমরা, কাজ করতে পারবো। যার জন্য বলেছে কি হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। তাহলে হিট একটা এনার্জি ফর্ম, এবার এটা ফ্লো করবে কোন দিকে, ফ্লোজ ফ্রম হট অবজেক্ট টু কোল্ড অবজেক্ট। এখান থেকে কোশ্চিন আছে বললাম, এই জন্য আমি ডিরেকশন মনে রাখতে বললাম। দেখো সঙ্গে সঙ্গে কোশ্চিনটাও দেখিয়ে দিই, বেসিক্যালি কোশ্চিন গুলো আমি পরেই দেখাবো, তো এই কোশ্চিনটা প্রথমে দেখিয়ে দিই। দেখো কোশ্চিন নাম্বার 3 যেটা আছে, এটা কিন্তু অলিম্পিয়াড প্র্যাকটিস সেট। কোন বুক থেকে নেওয়া না, হামিং বার্ডস এর যে বুকটা আছে তোমরা আমাকে দিয়েছিলে সেই বুকটা থেকে নেওয়া। বুকের ছবিটা আমি পরে স্ক্রিনে অ্যাড করে দিব। দেখো হিট ফ্লোস ফ্রম, মানে হিট কোন দিকে ফ্লো করবে, কোল্ড অবজেক্ট টু হট অবজেক্ট,
বি নাম্বারে আছে হট অবজেক্ট টু কোল্ড অবজেক্ট, সি নাম্বারে বিগার অবজেক্ট টু স্মলার অবজেক্ট, তারপরে আছে ওয়াটার টু আইস অনলি। দেখো সাইজের উপর কিন্তু ম্যাটার করবে না, বিগার স্মলার এগুলোর উপর ম্যাটার করবে না, হিট অলওয়েজ ফ্লোস ফ্রম হট অবজেক্ট টু কোল্ড অবজেক্ট। ঠিক আছে, যেটা আমি একটু আগেই প্রথম পয়েন্টে বললাম। এবার সেকেন্ড পয়েন্টে কি আছে দেখো, টেম্পারেচার। সেকেন্ড পয়েন্টের দিকে লক্ষ্য করো, সেকেন্ড পয়েন্টে আছে টেম্পারেচার। আচ্ছা টেম্পারেচার কি, দেখো একটা রিয়েল এক্সাম্পল দিই, যেমন দুজন মানুষকে যদি আমি কম্পেয়ার করতে বলি, দুজন মানুষ না, সাপোজ দুটো কোনো অবজেক্ট দিলাম যে কোনটা মানে কোনটা বেশি ভারী হবে, তোমরা কিভাবে বুঝতে পারবে না, আমাকে ওয়েট মেজার করতে হবে। সেম দুটো অবজেক্ট যদি আমি তোমার হাতে দিয়ে বলি যে কোনটা বেশি গরম, মনে করো এক হাতে একটা সমস্যা দিলাম আর এক হাতে একটা অন্য কোনো খাবার নিমকি টিমকি কিছু দিলাম, এবার আমি বললাম যে কোনটা বেশি গরম, তাহলে তোমরা কিভাবে বলবে যে কোনটা বেশি গরম? না, আমাকে টেম্পারেচার থেকে বলতে হবে, টেম্পারেচার মেজারমেন্ট করে। তো টেম্পারেচার কি করে, টেম্পারেচারের কাজ কি দেখো, টেম্পারেচার টেল আস হাউ হট অর কোল্ড অ্যান অবজেক্ট ইজ। তাহলে আমি টেম্পারেচার মেজার করে কিন্তু এটা বুঝতে পারবো যে একটা অবজেক্ট কতটা গরম বা ঠান্ডা। ইট ইজ, এবার প্রত্যেকটা জিনিস মেজার করতে গেলে তার একটা ইউনিট থাকে, যেমন মাস ইউনিট, মাস মেজার করা হয় কিলোগ্রামে। সেম যদি তুমি কোনো লেন্থ মেজার করতে চাও, সাপোজ একটা পেন কতটা লম্বা হবে, তাহলে তুমি সেন্টিমিটার বা মিটারে মেজার করবে। সেম এবার কি বললাম, টেম্পারেচার যেহেতু আমরা মেজার করব, তো টেম্পারেচার মেজার করা হয় কোন ইউনিটে দেখো, ইট ইজ মেজার্ড ইন ডিগ্রি সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াস শুধু না, আরো কয়েকটা ইউনিট আছে যেগুলো দেওয়া নেই, দেখো ফারেনহাইট হতে পারে, ঠিক আছে, ফারেনহাইটকে ক্যাপিটাল এফ দিয়ে লিখা হয়, ডিগ্রি ফারেনহাইট হতে পারে। অর এইবার টেম্পারেচারে যেটা এসআই ইউনিট সেটা কিন্তু কেলভিন। এই যে এটা মনে রাখবে, এটা এসআই ইউনিট অফ টেম্পারেচার হবে কেলভিন। ঠিক আছে, এবার এখান থেকে আরো কিছু টাইপের কোশ্চিন আছে যেগুলো কনভার্সন, যেমন কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যেতে হবে, সেলসিয়াস থেকে কেলভিনে, কেলভিন থেকে ফারেনহাইটে। তো এগুলা ইভেন ক্লাস 9-এও আছে। তো এই কনসেপ্ট গুলো আমি চ্যাপ্টারের এন্ডিং এ পরে করাবো, ঠিক আছে, যে ইউনিট গুলো কনভার্সন কিভাবে করব, মানে কেলভিন থেকে কিভাবে ফারেনহাইট নিয়ে যাব, কিভাবে কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাব, মানে সেলসিয়াসে নিয়ে যাব। তো এগুলো আমি চ্যাপ্টারের শেষে করাবো। তারপরে কি আছে দেখো, এবার টেম্পারেচার যে মেজার করব কোন ইনস্ট্রুমেন্টে মেজার করা হয়, না টেম্পারেচার মেজার করা হয় থার্মোমিটার দিয়ে। তো থার্মোমিটার কি, থার্মোমিটার এ টুল ইউজ টু মেজার টেম্পারেচার। তো থার্মোমিটার দিয়ে বেসিক্যালি টেম্পারেচার মেজারমেন্ট করা হয়। এবার থার্মোমিটারের দেখো টাইপস, বেসিক্যালি টু টাইপসের থার্মোমিটার আছে, একটা ক্লিনিক্যাল থার্মোমিটার আর একটা হয় ল্যাবরেটরি থার্মোমিটার। তো ক্লিনিক্যাল থার্মোমিটার কোনটা, এই থার্মোমিটার ইউজ টু মেজার বডি টেম্পারেচার। আমাদের বডি টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমরা যে থার্মোমিটারটা ইউজ করি সেটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। এবার দেখো, এবার এই যে থার্মোমিটার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পাচ্ছি, একটা বললাম ক্লিনিক্যাল থার্মোমিটার, একটা আছে ল্যাবরেটরি থার্মোমিটার। এদের রেঞ্জ কিন্তু আলাদা আলাদা হয়। রেঞ্জ কিরকম দেখো, ক্লিনিক্যাল থার্মোমিটারে তুমি যদি দেখো, আমি ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি একটু পর, এখানে রেঞ্জ থাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 42 সেন্টিগ্রেড। ঠিক আছে, আর ল্যাবরেটরি থার্মোমিটার রেঞ্জ থাকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড টু 110 ডিগ্রি সেন্টিগ্রেড। ল্যাবরেটরি থার্মোমিটার কি না, এ থার্মোমিটার ইউজ ইন সায়েন্স ল্যাবরেটরিতে যে থার্মোমিটার গুলো ইউজ করা হয় তাদেরকে বলা হয় ল্যাবরেটরি থার্মোমিটার। ডায়াগ্রাম গুলো দেখো, এখানে ডায়াগ্রাম গুলো, আর এখান থেকে বেসিক্যালি রেঞ্জটা মনে রাখবে, রেঞ্জ কার রেঞ্জ কত, ক্লিনিক্যাল থার্মোমিটারের রেঞ্জ কত, ল্যাবরেটরি থার্মোমিটারের রেঞ্জ কত। এই যে ডায়াগ্রামে দেখো, এটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটারের ডায়াগ্রাম। রেঞ্জ দেখতে পাচ্ছ, এখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্টার্টিং হয়েছে, এন্ডিং কোথায়, এই দেখো 42। তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তুমি যদি ল্যাবরেটরি থার্মোমিটারে দেখো, ডায়াগ্রামটা ভালো করে দেখা যাচ্ছে কিনা, লেট মি জুম ইট, একটু বড় করতে দাও, দেখো। এইবার দেখো, এই যে এটা হচ্ছে নিচেরটা ল্যাবরেটরি থার্মোমিটার। তো ল্যাবরেটরি থার্মোমিটার রেঞ্জ কোথা থেকে কোথায় হয় বললাম, না -10 ডিগ্রি সেন্টিগ্রেড টু 110 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে রেঞ্জ গুলো আছে, এই রেঞ্জ থেকে কিন্তু অলিম্পিয়াড প্র্যাকটিস সেটে কোশ্চেন আছে। সো তোমরা রেঞ্জ গুলো মনে রাখবে, ঠিক আছে। দেখো এইবার ক্লিনিক্যাল থার্মোমিটারে তো বললাম যে বডি টেম্পারেচার মেজার করা হয়। এবার আমি যদি বলি একটা নর্মাল যে আমাদের যে হিউম্যান বডি, ঠিক আছে, হিউম্যান বডির অ্যাভারেজ টেম্পারেচার কত, না 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য অ্যাভারেজ বডি টেম্পারেচার। আমাদের বডি টেম্পারেচার অ্যাভারেজ কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকেও একটা কোশ্চিন আছে, সো এটাও তোমরা মনে রাখবে। এইবার এনসিআরটি তে বলি, দেখো এনসিআরটি তে বেসিক্যালি যে জিনিসগুলো ডিসকাশন করা আছে, না ট্রান্সফার অফ
হিটের যে মেথড গুলো হয়, মানে এক জায়গা থেকে হিট আরেক জায়গায় যেতে গেলে কি কি ভাবে ট্রাভেল করতে পারে, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু ডিটেলসে পড়া আছে। তো সেগুলো এনসিইআরটি তে পড়ানোর সময় তো আমি ডিটেলসে বলবোই, তার আগে হালকা করে বলে দিই। বেসিক্যালি তিনটা মেথড বা প্রসেস হয়, তিনটা প্রসেস হয় দেখো। একটা হবে কন্ডাকশন, একটা হবে কনভেকশন, আর একটা হবে রেডিয়েশন। তো এই যে এই তিনটার জন্য আমি পরে তিনটা এক্সট্রা ক্লাস করিয়ে দেবো, কারণ এগুলা অলরেডি হিউজ টপিক, বড় বড় টপিক, আর এখান থেকে যেহেতু কোশ্চিন আসে এই জন্য তিনটার জন্য আমি তিনটা প্রসেসের জন্য তিনটা ক্লাস এক্সট্রা করাবো। তো এখানে হালকা করে বলে দিচ্ছি দেখো, এই যে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, এই যে তিনটা প্রসেস আছে, তুমি এটাকে সিম্পলি এভাবেও মনে রাখতে পারো যে সি সি আর সিসিআর তে কি বললাম, সি মিনস কন্ডাকশন, সি মিনস কনভেকশন অ্যান্ড আর মিনস রেডিয়েশন। তো কন্ডাকশন কোথায় হয়? কন্ডাকশন বেসিক্যালি যেগুলো মেটালের মধ্যে যে প্রসেসে হিট ট্রান্সফার করবে, মেটাল অর সলিড বলতে পারো, সেখানে হয়ে যাবে কন্ডাকশন। এবার যে কোনো ফ্লুইড, লিকুইড বা এয়ারের মধ্যে যে প্রসেস হবে সেটা কনভেকশন। আর একটা আছে রেডিয়েশন। রেডিয়েশন কোথায় হবে? নর্মালি এখানে কোনো মিডিয়াম ডিপেন্ড করে না, যেমন সাপোজ সানলাইট থেকে আর্থের মধ্যে কিভাবে হিট ট্রাভেল করছে, সেটা রেডিয়েশন প্রসেসে হয়। তো এগুলো আমি পরে ডিটেলসে পড়াবো, আই হোপ তখন তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত জাস্ট এটা মনে রাখো যে হিট ট্রাভেলের তিনটা মেথড প্রসেস বললাম, একটা কন্ডাকশন, একটা কনভেকশন আর একটা রেডিয়েশন, যেটাকে বললাম সিসিআর। কন্ডাকশন কোথায় হবে? যে কোনো সলিডস এর মধ্যে, আর কনভেকশন ফ্লুইডস এর মধ্যে। তো ফ্লুইডস বলতে কি, একটা লিকুইড আর এয়ারকে একসঙ্গে বলা হয় ফ্লুইডস। আর রেডিয়েশন হবে দেখো, রেডিয়েশন কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, উইদাউট এনি মিডিয়াম। ঠিক আছে, তারপরে আছে গুড কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। তো এই যে টপিকগুলো আমি এখন এক এক করে এনসিইআরটিতে ডিটেলসে পড়াবো। তার আগে যে কয়েকটা জিনিস বললাম আমি, ছোট ছোট জিনিসগুলো, হ্যাঁ, সেখান থেকে কিছু কোশ্চিন দেখিয়ে দিই। আর যারা অলিম্পিয়াড দিবে না ভাবছো কি এগুলা বলছি, মাইট বি ইউ আর ফেলিং ডিফিকাল্টিস, তো তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো। আমি এনসিইআরটিটা এই কোশ্চেনটা প্র্যাকটিস করে দেওয়ার পরেই শুরু করছি, ঠিক আছে? দেখো, তারপরে যারা অলিম্পিয়াড দিবে না সেখান থেকে ক্লাসটা করবে। তো এখানে প্রথম কোশ্চেন কি আছে? হোয়াট ইজ ইউজ টু মেজার টেম্পারেচার? মানে আমরা কোন ডিভাইসে টেম্পারেচার মেজার করব? তো প্রথমেই বললাম দেখো, এ নাম্বারে আছে রুলার, বি নাম্বারে ব্যারোমিটার, সি নাম্বারে আছে থার্মোমিটার, ডি নাম্বারে স্টপওয়াচ। নো, অনলি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ থার্মোমিটার, যেটা আগে কনসেপ্টে দেখিয়ে দিলাম। আর কটা টাইপস বললাম? দুটো, একটা ক্লিনিক্যাল আর একটা ল্যাবরেটরি থার্মোমিটার। ঠিক আছে, এবার দেখো দুই নাম্বার কোশ্চেনে কি আছে? দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ এ হেলদি হিউম্যান বিং ইন সেলসিয়াস বলেছে। দেখো, ইন সেলসিয়াসে কি বললাম, নর্মাল বডি টেম্পারেচার কত হয় কনসেপ্টের সময় বলেছি, ভালো করে লক্ষ্য করবে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যে যে পয়েন্টগুলো বলছি প্রত্যেকটা পয়েন্ট অলিম্পিয়াড পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, যার জন্য আমি বলছি ভালো করে শুনবে, একদম কেয়ারফুলি। দেখো তারপরে কি আছে, 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন আছে হিট ফ্লোস ফ্রম, হিট কোন দিকে ফ্লো করবে। এই কোশ্চেনটা অলরেডি আমি স্টার্টিং এ দেখিয়ে দিয়েছি, যেটার আনসার হবে হট অবজেক্ট টু কোল্ড অবজেক্ট। তারপরে কোশ্চেনটা দেখো, আচ্ছা কোশ্চেনের অর্ডার গুলো কিন্তু ভুল আছে, মানে 1 2 3 পর ডিরেক্ট এখানে 7 চলে আসছে, তারপর 11। তোমরা অর্ডার গুলো দেখবে না, কারণ আমি পিপিটিটা বানানোর সময় অ্যাকচুয়ালি কপি পেস্ট করে কোশ্চেন গুলো সাজিয়েছি, তো যার জন্য নাম্বার গুলো পরে চেঞ্জ করতে ভুলে গেছি। ওই জন্য অর্ডার গুলো একটু উল্টাপাল্টা আছে, তোমরা শুধু কোশ্চেন গুলোতেই লক্ষ্য করো। 7 এর পর 11 আসলো, এগুলা নিয়ে মানে কিউরিয়াস হতে যেও না। এটা আমার পিপিটি বানানোর সময় পরে এটা চেঞ্জ করতে ভুলে গেছি। তোমরা শুধু কোশ্চেন গুলো দেখো। তারপরের কোশ্চেনটা দেখো, 3 এর পর যেটা হবে 4 নম্বর, অ্যাকচুয়ালি 7 দিয়ে লিখা আছে, হুইচ থার্মোমিটার ইজ ইউজড ইন সায়েন্স ল্যাব। তাহলে দুটো থার্মোমিটারের টাইপস বলছিলাম, একটা বডি টেম্পারেচার মেজার করার জন্য, আর একটা সায়েন্স ল্যাবে ইউজ হয়। তো অপশন কি আছে দেখো, প্রথমে আছে ক্লিনিক্যাল থার্মোমিটার, নো, ক্লিনিক্যাল থার্মোমিটার বডি টেম্পারেচার মেজার করার জন্য। তারপরে আছে রুম থার্মোমিটার, তারপরে আছে ল্যাবরেটরি থার্মোমিটার, ডি নাম্বারে আছে ফুড থার্মোমিটার। তাহলে কোন থার্মোমিটার হবে? সায়েন্স ল্যাবে যে থার্মোমিটার থাকবে সেটাকে আমি বলবো ল্যাবরেটরি থার্মোমিটার। এদের রেঞ্জ গুলোও কিন্তু ইম্পর্টেন্ট, রেঞ্জ মনে রাখবে। ল্যাবরেটরি থার্মোমিটারের রেঞ্জ কত ছিল? -10 ডিগ্রি সেন্টিগ্রেড টু 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনে কি আছে? তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। এই যে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু হবে? এ নম্বরে দেওয়া আছে হিট ফ্লোজ ফ্রম কোল্ড টু হট। হিট কোন দিকে ফ্লো করবে? হিট অবজেক্ট থেকে, সরি,
হিট ফ্লোজ ফ্রম কোল্ড টু হট, মানে একটা ঠান্ডা অবজেক্ট থেকে গরম অবজেক্টের দিকে। ফলস। বি নাম্বারে কি বলেছে, হিট ক্যান ফ্লো উইদাউট টেম্পারেচার ডিফারেন্স, মানে টেম্পারেচার ডিফারেন্স ছাড়াও কিন্তু হিট ফ্লো করবে। ডি নাম্বার। সি নাম্বারে কি বলেছে, হিট ফ্লোজ ফ্রম হট টু কোল্ড অবজেক্ট। ডি নাম্বারে বলেছে হিট ক্যান নট ফ্লো অ্যাট অল। তাহলে এই সব কটার মধ্যে কোনটা ট্রু হবে? ট্রু হবে দেখো হিট ফ্লোজ ফ্রম হট টু কোল্ড অবজেক্ট। হিট কোন দিকে ট্রাভেল করবে? হট টু কোল্ড অবজেক্টের দিকে। আর একটা জিনিস এখানে বি নাম্বার অপশনটাতে একটু লক্ষ্য করো যে হিট ক্যান ফ্লো উইদাউট টেম্পারেচার ডিফারেন্স। না, টেম্পারেচার ডিফারেন্স হলে কোনোদিনও হিট ফ্লো করবে না। মনে করো এখানে একটা অবজেক্টের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্যদিকে আর একটা অবজেক্ট আছে সেটারও টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ডিফারেন্স কোনো থাকলো না, দুটারই টেম্পারেচার ইকুয়াল হলে হিট ট্রাভেল করবে না। ইউজুয়ালি হিট কোন দিকে ট্রাভেল করবে না, হাই টেম্পারেচার টু লো টেম্পারেচারের দিকে। ঠিক আছে, অ্যাজ ওয়াটার ফ্লোজ ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটাতে কি আছে, দ্য থার্মোমিটার ইউজ টু মেজার পেশেন্ট টেম্পারেচার। এই যে যেটা বললাম, পেশেন্ট টেম্পারেচার বলতে এখানে বডি টেম্পারেচার ভাবতে পারো, একটা রোগীর বডিতে যে টেম্পারেচার মেজার করা হবে। এ নাম্বার অপশন রুম টেম্পারেচার হবে না। বি নাম্বারে আছে ল্যাবরেটরি থার্মোমিটার। সি নাম্বারে আছে ডিজিটাল স্কেল। তারপরে আছে ক্লিনিক্যাল থার্মোমিটার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ ক্লিনিক্যাল থার্মোমিটার। ভাই ऑप्शन सी तो दिमाग बोल दिया यार, ডিজিটাল স্কেল দিয়ে বডি টেম্পারেচার মেজারমেন্ট। দেখো এটা তো কোনোদিনও পসিবল না, সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিনিক্যাল থার্মোমিটার। এবার পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইউনিট ইউজ টু মেজার টেম্পারেচার। এবার টেম্পারেচার কোন ইউনিটে মেজার করা হবে? অনেক ইউনিট থাকে, তার মধ্যে এখানে কি আছে দেখো, কিলোগ্রাম। কিলোগ্রাম হবে না, কিলোগ্রামে কি মেজার করা হয়? মাস। ঠিক আছে, সরি, ওয়েট। এবার দেখো তারপরে আছে লিটার, লিটারে মেজার করা হবে ভলিউম। তারপরে সেলসিয়াস। তারপর ডি নাম্বারে আছে নিউটন, নিউটনে মেজার করা হয় ফোর্স। আর তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ সেলসিয়াস। যদি ইউনিট না বলে এখানে এসআই ইউনিট বলা থাকতো, যে এসআই ইউনিট ইউজ টু মেজার টেম্পারেচার, সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত কেলভিন। ঠিক আছে, কেলভিনকে ক্যাপিটাল কে দিয়ে লেখা হয়। আর একটা জিনিস বলে দেই যে আচ্ছা থাক, পরে এগুলো লাস্টে বলবো, ক্রিটিক্যাল হয়ে যাবে। তো শুধু এসআই ইউনিটটা মনে রাখবে। এসআই ইউনিট কি বললাম? টেম্পারেচারের কেলভিন। ঠিক আছে, যেটাকে ক্যাপিটাল কে দিয়ে মেজার করা লেখা হয় বা ডিনোট করা হয়। তারপরের কোশ্চেনটা আছে, দ্য লোয়েস্ট টেম্পারেচার শোন অন এ ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটারের লোয়েস্ট টেম্পারেচার কত? লোয়েস্ট টেম্পারেচার রেঞ্জটা মনে রাখতে হবে, বারবার বলছিলাম রেঞ্জ মনে রাখতে হবে। তো ক্লিনিক্যাল থার্মোমিটারের রেঞ্জ কি ছিল দেখো, কোথা থেকে শুরু হচ্ছিল না, 35 থেকে শুরু হয়ে 42 তে ম্যাক্সিমাম ছিল। তাহলে এখানে লোয়েস্ট কোনটা হয়ে যাবে? লোয়েস্ট হয়ে যাবে অ্যান্সার বি, দ্যাট ইজ 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইবার কি ব্যাপার, পিডিএফটা ইয়ে হচ্ছে না। তো এইবার আমি শুরু করব তোমাদের নতুন এনসিইআরটি, দ্যাট ইজ কিউরিওসিটি। এতক্ষণ ধরে কিছু এক্সট্রা কনসেপ্ট বললাম, যারা এবার অলিম্পিয়াড দিবে না, যারা শুধু স্কুলে এক্সামের জন্য প্রিপারেশন করছো, তারা এবার ভালো করে শোনো, কারণ এখন থেকে তোমাদের পড়া শুরু। ঠিক আছে, দেখো চ্যাপ্টার 7, হিট ট্রান্সফার ইন নেচার। তো হিট ট্রান্সফার ইন নেচার, হিট মানে কি আগেই বলে দিলাম যে একটা ফর্ম অফ এনার্জি। ট্রান্সফার ইন নেচার বলতে নেচারের মধ্যে হিট কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করবে। ঠিক আছে, তো আমি এডিট করেছি না, মানে হাইলাইট করেছি, এই জায়গাগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, কারণ এগুলোর থেকে কোশ্চিন আছে। বিশেষ করে যে জায়গাগুলো আমি হাইলাইটের মধ্যে অনেক কালার ইউজ করেছি, যে জায়গাগুলো ইয়েলো আর কিছু জায়গায় এডিট করা আছে তোমার গ্রিন কালার দিয়ে। এই যে দেখো এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছ পেজের মধ্যে, এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো ইয়েলো আর গ্রিন কালার দিয়ে ইম্পর্টেন্ট, ইয়েলো আর গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে। তো এই লাইনগুলো তোমরা এনসিইআরটি তে সঙ্গে সঙ্গে দাগিয়ে নিবে, আর এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে, ভুলবে না কোনো মতেই, কারণ এখান থেকে কোশ্চিন আসে। চলো শুরু করি, কোথায় গেল? দেখো, পিমা অ্যান্ড হার ব্রাদার পেলডেন রেসিস ইন গ্যাংটক। তাহলে পিমা আর ওর যে ভাই পেলডেন, এরা কোথায় থাকে না গ্যাংটক। গ্যাংটকটা কোথায়? এটা দেখো সিকিমের মধ্যে পড়ে, সিকিমের এক সিটি। ঠিক আছে, গ্যাংটক। তো ছবিতে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখো, এই যে আমাদের ইন্ডিয়ান ম্যাপ, সঙ্গে সঙ্গে ছবিতেও দেখিয়ে দিই। গ্যাংটক কিন্তু একটা খুব ভালো জায়গা, পাহাড়ি এরিয়া তো, ঘোরার জন্য খুব ভালো। ছবিগুলো তোমরা দেখো, খুব মজা পাবে গ্যাংটকে যদি ঘুরতে যাও কোনোদিন। এই যে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, ওয়েস্ট বেঙ্গলের একদম উপরে, আর একটু ছবিটা বড় করতে হবে। এই দেখো, একদম ওয়েস্ট বেঙ্গলের উপরের দিকে লক্ষ্য করো, এই যে রেড কালার দিয়ে এখানে লেখা আছে, এটা কিন্তু সিটি অফ গ্যাংটক, এটা হচ্ছে গ্যাংটক। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বালুরঘাট কোথায় দেখো, এই যে এই শেপটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যেখানে আমি মার্কিং করছি, এটা কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর, আর ঠিক এই জায়গাটায় আছে বালুরঘাট। তো বালুরঘাট থেকে দেখো নর্থের দিকে তোমরা এই যে সিকিম পাবে, এই সিকিমের মধ্যে একটা সিটি গ্যাংটক। গ্যাংটক খুব ভালো জায়গা, কোনোদিন যাবে ঘুরতে, এত সুন্দর সিনারিও। হ্যাঁ, এই যে দেখো একটা ছবি দেখিয়ে দিই, এই গ্যাংটক, গ্যাংটকের একটা ছবি দিই, এই যে দেখো, এটা পুরো গ্যাংটক সিটির ডায়াগ্রাম। খুব সুন্দর সিনারিও, একদম পাহাড়ি এলাকা, ঘোরার জন্য খুব ভালো। ঠিক আছে, তো এই যে এখানেই থাকছে তোমাদের, কে থাকছে না, পিমা অ্যান্ড প্যালডেন। ঠিক আছে, ভাই বোন। তো এবার কি বলেছে, পিমা অ্যান্ড প্যান্ডেল, পিমা অ্যান্ড প্যালডেন কি করছে দেখো, অন এ কোল্ড উইন্টার ইভিনিং, অন এ কোল্ড উইন্টার ইভিনিং দে আর সিটিং অ্যারাউন্ড এ ফায়ার প্লেস। তাহলে একদম শীতের সময় বেসিক্যালি আমরা কি করি, উনুনের মধ্যে, উনুনের পাশে দাঁড়িয়ে গা গরম করার চেষ্টা করি, ঠিক সেরকম ওরা কি করছে দেখো, ফায়ার প্লেসের পাশে বসে আছে। কে কে, পিমা, প্যালডান, ঠিক আছে, আরো অনেকজন ফ্যামিলি মেম্বার আছে, এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, নিচে ছবিটাতে দেখো। ঠিক আছে, তো তারপর কি বলেছে, আহ, তারপরে দেখো, প্যালডেন শেয়ারস হিজ এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং কেরালা ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশন। তাহলে উইন্টার ভ্যাকেশনে প্যালডেন কোথায় গিয়েছিল না, কেরালাতে। কেরালাতে গিয়ে তার কি এক্সপিরিয়েন্স হয়েছে দেখো, হি সেজ দ্যাট কম্পেয়ার টু গ্যাংটক, উইন্টার ইন কেরালা ইজ কমপ্লিটলি ওয়ার্ম অ্যান্ড হিউমিড। তাহলে কেরালার যে ওয়েদার, কেরালার ওয়েদারটা গ্যাংটকের থেকে কিরকম আছে না, ওয়ার্ম অ্যান্ড হিউমিড। এর কারণ কি সেটা বলছি, দেখো। তো এবার কি বলছে, বোথ পিমা অ্যান্ড প্যালডেন আর কিউরিয়াস অ্যাবাউট হোয়াই সাম প্লেসেস আর সো কল্ড কোল্ড অ্যান্ড আদার্স আর হট। তাহলে আমাদের কিছু কিছু জায়গা দেখো খুব ঠান্ডা হয়, কিছু জায়গা আবার খুব গরম হয়। যেমন তুমি নর্থের দিকে যদি যাও, দার্জিলিং বলো, সিকিম বলো, এই জায়গাগুলো কিন্তু কোল্ড, ঠান্ডা টাইপের। এবার তোমরা যদি এইদিকে মিডিল ইন্ডিয়াতে যাও বা এইদিকে নর্থ সাউথের দিকে, এই জায়গাগুলো কোয়াইট গরম হবে। ঠিক আছে, তো কেন হয়, আচ্ছা এখানে একটা জিনিস ছিল, একটা ওয়ার্ড বুঝতে পারলে কিনা, হিউমিড। হিউমিড মানে কি বলে দিই, দেখো নর্মালি এয়ারের মধ্যে কি হয় না, ওয়াটার ভ্যাপর থাকে। তো ওয়াটার ভ্যাপর কতটুকু থাকে সেটা মেজার করা হয় হিউমিডিটি দিয়ে। ঠিক আছে, তো হিউমিড বলতে যদি সেখানে ওয়াটার ভ্যাপারের অ্যামাউন্ট বেশি থাকে। ঠিক আছে, নর্মালি এয়ারের মধ্যে ওয়াটার ভ্যাপর থাকবে বললাম। যেমন শীতের সময় কি হয় দেখবে, শীতের সময় আমাদের ঠোঁট টোট বা বডি স্কিন ফেটে যায়, কারণ কি শীতের সময় এই যে এয়ারের মধ্যে কিন্তু এই যে হিউমিডিটি কম হয়, মানে ওয়াটার ভেপার কম থাকে। তখন কি করবে, এয়ার যখন আমার বডি কন্ট্যাক্টে আসে, বডি থেকে যে আমাদের ওয়াটার মলিকিউল বলতে পারো, সেগুলো অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে নেওয়ার জন্য আমাদের স্কিন কিন্তু ফেটে যায়। ঠিক আছে, তো হিউমিড বলতে এয়ারের মধ্যে কি থাকবে বললাম, ওয়াটার ভ্যাপর বা ওয়াটার মলিকিউলস গুলো থাকবে। ঠিক আছে, তারপরে দেখো, তো আচ্ছা কেরালার ছবিটা একটু দেখে নাও, কেরালাটা কোথায় পাচ্ছে, যেমনটা গ্যাংটক আমি দেখিয়ে দিলাম ঠিক একদম নর্থে। এবার কেরালাটা কোথায় আছে, এই যে ডায়াগ্রামে দেখো, এই যে এইটা হচ্ছে কেরালা, একদম এইদিকে পেয়ে যাবে আমাদের ইন্ডিয়ার সাউথে। ঠিক আছে, এটা হচ্ছে কেরালা। কেরালাটা দেখো সমুদ্রের পাশে একদম, কেরালাও কিন্তু খুব ভালো জায়গা। সেখানে যদি যাও, অনেক ভালো ভালো বিচ আছে, সেখানেও ঘোরার জন্য খুব ভালো কেরালাতে। ঠিক আছে, তো এবার দেখো, তো হেয়ারিং দেম এক্সপ্রেস দেয়ার কিউরিয়াসিটি, এই যে ওদের যে কিউরিয়াসিটি, পিমা অ্যান্ড প্যালডেনের কি বলছে, কেন কিছু জায়গা খুব ঠান্ডা আবার কিছু জায়গা গরম। তো হিয়ারিং দেম এক্সপ্রেস দেয়ার কিউরিয়াসিটি দেয়ার গ্র্যান্ডফাদার এ রিটায়ার্ড সায়েন্স টিচার সেস। তাহলে এবার ওদের ঠাকুরদা চলে আসছে ওদের কিউরিয়াসিটিটা আনসার দিতে। কি বলছে দেখো, কেরালা ইজ ক্লোজার টু ইকুয়েটার দ্যান সিকিম অ্যান্ড ইট ইজ also has a long coastline which result in warmer and more humid weather condition। তাহলে কেরালাটা কোথায় পাচ্ছে, ক্লোজার টু ইকুয়েটার, ইকুয়েটারের খুব মানে ইকুয়েটারের কাছে, কম্পেয়ার টু সিকিম। সিকিম মানে গ্যাংটকের তুলনায় কেরালা কিন্তু ইকুয়েটারের কাছে আছে।
যা আর লং কোস্ট লাইন বলতে সমুদ্রের সাইডের যে এরিয়া, সমুদ্রের সঙ্গে লাগানো যে ল্যান্ড, সেটাকে কোস্ট লাইন বলা হয়। ঠিক আছে, কারণ একটু আগে ডায়াগ্রামে দেখিয়ে দিলাম কেরালা কোথায় পাচ্ছে, সমুদ্রের সঙ্গে লাগানো, যার জন্য লং কোস্ট লাইন থাকে। এর জন্য কি হয়ে যাচ্ছে, হুইচ রেজাল্ট ইন ওয়ার্মার অ্যান্ড মোর হিউমিড। ওয়ার্মার আর হিউমিড কেন, দেখো গরম আর হিউমিড কেন হবে, আর এই যে যেটা আরেকটা ওয়ার্ড এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ইকুয়েটার। ইকুয়েটারটা কি, দেখো ইকুয়েটার কিছু না, একটা ইমাজিনারি লাইন, ঠিক আছে, যেটা আর্থের মিডিল দিয়ে ইমাজিন করা হয়। এই যে এটাকে বলা হচ্ছে ইকুয়েটার। ইকুয়েটার বেসিক্যালি 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে যে লাইনটা আমরা কনসিডার করি। তো ডায়াগ্রামে যদি লক্ষ্য করো, আমাদের ইন্ডিয়ার মধ্যে যে যে লাইনটা যাবে সেটা কিন্তু টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার। আর ইকুয়েটার কিন্তু আমাদের ইন্ডিয়াকে টাচ করবে না। ঠিক আছে, তো বেসিক্যালি কি হয়, ইকুয়েটারের নিচে যে যে কান্ট্রিগুলো থাকে বা ইকুয়েটার যে যে কান্ট্রিগুলোর উপর দিয়ে ইমাজিন করা হয়, সেই কান্ট্রিগুলোর ওয়েদার কিন্তু হট। কারণ কি, ইকুয়েটারের উপরে সানলাইট কিন্তু ডিরেক্টলি পারপেন্ডিকুলারে আসে, সানলাইট ডিরেক্টলি পারপেন্ডিকুলার আসে, যার জন্য ইকুয়েটার রিজনে যে কান্ট্রিগুলো থাকবে সেগুলো কিন্তু খুব হট হয়। ঠিক আছে, যেমন তোমরা দেখবে যারা আফ্রিকান লোক হয়, আফ্রিকান, নাইজেরিয়ান, আফ্রিকান লোকগুলো একটু তাদের বডির রং কালো হওয়ার কারণ কি, ওরা সবসময় এই যে হট ওয়েদারে থাকে, ইকুয়েটারের মধ্যে আফ্রিকা আছে এই যেটা। ঠিক আছে, যার জন্য তাদের গায়ের রং এমন হয়। আর এই যে ওদের ওয়েদার গুলো কিরকম হবে বললাম, ইকুয়েটারের পাশে থাকলে হট হবে। তো এই যে এখানে আছে কেরলা, আর সিকিম কত দূরে থাকলো দেখো, টপিক অফ ক্যান্সার পার করে। ঠিক আছে, তাহলে কেরলাটা কি কম্পেয়ার টু ক্লোজার, কম্পেয়ার টু সিকিম, যে ইকুয়েটারের ক্লোজার, তার জন্য এই যে কেরালার টেম্পারেচার একটু কিন্তু ওয়ার্ম হবে, মানে গরম হবে কম্পেয়ার টু সিকিম। ঠিক আছে, সিকিমের তুলনায় একটু গরম হবে। আর হিউমিড কেন হয়, হিউমিড কেন হয়, কারণ কেরালাটা সমুদ্রের পাশে থাকে, যার জন্য সমুদ্র থেকে কি করবে, দেখো এয়ারের সঙ্গে ওয়াটার ভেপর চলে আসবে, এয়ারের সঙ্গে ওয়াটার ভেপর আসার কারণে কি হয়ে যাবে, সেটা সেখানকার ওয়েদারটা হিউমিড হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো তারপরে কি আছে, প্যালডেন রিপ্লাইজ। এবার প্যালডেন বলছে, ইয়েস উই লার্ন ইন গ্রেড 6 অ্যান্ড সোশ্যাল সায়েন্স দ্যাট ফর আস অন দ্য আর্থ। তাহলে প্যালডেন কিন্তু ভালো স্টুডেন্ট মনে হয়, দেখো ক্লাস 7 সে ওই 6 এ পড়েছে, সেটাও কিন্তু ওর মনে আছে। বলছে ইয়েস উই লার্ন ইন গ্রেড 6 সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স দ্যাট ফর আস অন দ্য আর্থ দ্য সান ইজ মেইন সোর্সেস অফ হিট অ্যান্ড লাইট। তাহলে হিট অ্যান্ড লাইটের মেইন সোর্স কি হবে, সান। অ্যান্ড অ্যারাউন্ড দ্য ইকুয়েটার দ্য ক্লাইমেট ইজ জেনারেলি হট। আমি যেটা একটু আগেই বললাম, অ্যারাউন্ড দ্য ইকুয়েটার মানে ইকুয়েটারের চারপাশে যে কান্ট্রিগুলো থাকবে বা ইকুয়েটারের নিচে যে কান্ট্রিগুলো থাকবে, সেখানকার ওয়েদার বা ক্লাইমেট কি হবে, হট হবে। ঠিক আছে, তারপরে কি আছে, অ্যাজ দে আর টকিং পিমা ইজ নি কিনলি অবজার্ভিং হার গ্র্যান্ডমাদার। এবার ওরা গল্প করছে, আর পিমা কি করছে দেখো, পিমা কেয়ারফুলি কিন্তু ওর গ্র্যান্ডমাদারের দিকে লক্ষ্য করছে। গ্র্যান্ডমাদার কুকিং থুকপা। আচ্ছা, থুকপা, থুকপা কি, এটা একটা ট্র্যাডিশনাল সিকিমিস ডিশ। মানে আমাদের যেমন ফেমাস ফেমাস খাবারগুলো কি আছে, ফাস্টফুড কি খাও তোমরা, মোমোস, চাউমিন, বিরিয়ানি, লাইক দিস, এরকমই থুকপাটা একটা ট্র্যাডিশনাল সিকিমিস ডিশ, মানে সিকিমের খাবার। এখানে তোমরা ডায়াগ্রামে দেখো, দেখতে পাচ্ছ চিকেন থুকপা। চিকেন থুকপা মানে কি, থুকপাতে এ দেওয়া আছে, চিকেন পিস দেওয়া আছে। ঠিক আছে, তো খুব মনে হচ্ছে, আমিও কোনোদিন টেস্ট করিনি, বাট মনে হচ্ছে টেস্টি হবে। দেখতে তো কিছুটা মোমোস বা চাউমিনের মতো লাগছে, যাই হোক। তো দেখো, এবার পিমা কি বলছে, হয় আর কুকিং ইউটেন্সিল জেনারেলি মেড অফ মেটাল। তাহলে আমরা যে পট বা প্যানগুলোতে রান্না করি, যে পাত্রগুলোতে, সেগুলো কেন মেটালের তৈরি হয়। পেলডেন ইমিডিয়েটলি রেসপন্ড দ্যাট দে হ্যাড স্টাডিড ইন চ্যাপ্টার দ্য ওয়ার্ড মেটালস অ্যান্ড নন মেটাল। দেখছো, পেলডেনের ইমিডিয়েটলি রেসপন্স করে দিচ্ছে। পেলডেন কত ভালোভাবে পড়ে নিয়েছে যে সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিচ্ছে। তো কি পড়েছে দেখো, সাস মেটেরিয়ালস আর গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে মেটাল এই জন্য ব্যবহার করা হয়, কারণ মেটাল কি হবে, গুড কন্ডাক্টর অফ হিট। আমি যদি গুড কন্ডাক্টর অফ হিট না নিয়ে একটা মনে করো কাঠের পাত্রের মধ্যে রান্না করছি, তুমি উনুন দিয়ে যাবে, এইদিকে পাত্র পুড়ে শেষ হয়ে যাবে, খাবার তো কোনো রান্নাই হবে না। ঠিক আছে, যার জন্য কি করা হয়, সেখানে মেটাল ইউজ করা হয়, কারণ মেটাল ইজ এ গুড কন্ডাক্টর, হিট পাস করবে, এবার খাবারটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো নিচে ডায়াগ্রাম, কিভাবে পিমা পেলডেন ওর গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার সব থুপ্পা রান্না করছে আর গসিপ গল্প করছে পড়াশোনা নিয়ে। তো তোমরাও ফ্রি টাইমে ফ্যামিলিতে এরকম পড়াশোনা নিয়ে গল্প করবে। ঠিক আছে,
দেখো, যার যার ঠাকুরদা ঠাকুমা আছে বাড়িতে, ইউ আর লাকি। আমার তো ডেথ হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা এনজয় করবে ঠাকুমা ঠাকুরদার সঙ্গে, এরকম গল্প করবে, বিভিন্ন কিউরিয়াসিটির যে কোশ্চেন গুলো আছে জিজ্ঞাসা করবে। চলো এবার পরের টপিকে যাই, নেক্সট পেজে। আচ্ছা, ম্যাটেরিয়াল গুলোর মধ্যে দিয়ে হিট কিভাবে ট্রান্সফার করে, তবে এটা বোঝার জন্য কি বলেছে, লেট আস পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি টু লার্ন হয় সার্টেইন ম্যাটেরিয়াল আর গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে কেন কিছু ম্যাটেরিয়াল গুড কন্ডাক্টর অফ হিট হয়, এটার জন্য একটা অ্যাক্টিভিটি করতে হবে বোঝার জন্য। তো অ্যাক্টিভিটি দেখো 7.1 কি আছে, কন্ডাকশন অফ হিট। তিনটে প্রসেস বলেছিলাম, একটা কন্ডাকশন, যদি মনে থাকে সিসিআর কন্ডাকশন, সিসিআর কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। তো এখন এখন যে প্রসেসটা করবো সেটা কন্ডাকশন। তো তার জন্য একটা অ্যাক্টিভিটি করতে বলেছে, অ্যাক্টিভিটি 7.1 লেটাস অ্যান্ড এক্সপেরিমেন্ট। কি বলেছে দেখো, প্রথম লাইনে কোয়েশ্চেন মানে সাবধানতা দেওয়া আছে, দিস অ্যাক্টিভিটি শুড বি ক্যারিড আউট আন্ডার দ্য সুপারভিশন অফ এ টিচার অর অ্যান অ্যাডাল্ট। মানে তোমরা টিচার বা কোনো অ্যাডাল্ট বলতে এখানে বড় যারা সিনিয়র আছে তাদেরকে ছাড়া অ্যাক্টিভিটিটা করবে না, ঠিক আছে? এটাই বলেছে। তো অ্যাক্টিভিটিটা কি, বেসিক্যালি দেখো, টেক এ স্ট্রিপ অফ মেটাল সাচ দ্যাট অ্যালুমিনিয়াম অর আয়রন অ্যাবাউট 50 সেমি লং। তো একটা 50 সেমি লং যে কোনো একটা মেটাল মেটাল নিলেই চলবে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, আয়রন হতে পারে, সিলভার হতে পারে, ঠিক আছে? 50 সেমি লং। তারপর কি বলেছে, অ্যাটাচ 4 পিন টু দ্য স্ট্রিপ উইথ হেল্প অফ ওয়্যাক্স সাচ দ্যাট দে আর arranged at the nearly equal distance about 2 semi apart as shown in the figure 7.1। তো এই যে তারপর এই যে মেটাল স্ট্রিপটাতে আমি 4টে পিন চিপকাই দেবো, কি দিয়ে, ওয়্যাক্স দিয়ে। ওয়্যাক্স মানে তোমরা গ্লু টাইপের, আটা টাইপের একটা সাবস্টেন্স, ঠিক আছে, যেটাতে কোনো কিছু চিপকাই দিতে পারবে। তো পিন 4টে পিন লাগাতে বলছে, কিভাবে, পিন 1, পিন 2, পিন 3, পিন 4, আর 2 সেমি ফাঁক দিয়ে, গ্যাপ দিয়ে, ঠিক আছে, 2 সেমি অ্যাপার্ট। তারপর কি বলছে, সাস দ্য স্ট্রিপ টু এ স্ট্যান্ড, sorry, secure the strip to a stand and label the pins 1, 2, 3, 4 as shown in the figure 7.1। if stand is not available, place the strip between two bricks for support। তাহলে যদি এই স্ট্যান্ডটা না থাকে তাহলে এই মেটাল স্ট্রিপটাকে আমি ব্রিক নিব সাপোর্টের জন্য, মানে এখানে একটা ব্রিক্স রাখবো আর এখানে একটা, যাতে মানে মেটালটা এইভাবে জাস্ট ঝুলে থাকতে পারে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, হিট দ্য এন্ড অফ দ্য স্ট্রিপ দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্যান্ড উইথ এ ক্যান্ডেল অর এ স্প্রিট ল্যাম্প। এবার এই যে যে মেটালটা নিয়েছি, মেটালের একটা এন্ডের দিকে, এই যে এন্ডটা যেটা স্ট্যান্ড থেকে দূরে আসে, এই এন্ডটার দিকে হিট দিতে বলছে। তো কি হবে, হিট দিলে কি হবে দেখো, what will happens to the pin, will they remain attached to the strip or they will fall। তো এই যে পিনগুলো আমি ওয়্যাক্স দিয়ে চিপকাই দিয়েছিলাম, অ্যাটাচ করেছিলাম, সেগুলো কি ওখানেই আটকে থেকে যাবে নাকি পড়ে যাবে, সেটাই বলেছে। আচ্ছা, এই যে যে অ্যাক্টিভিটিটা আছে না, এখান থেকে কিন্তু তোমাদের এনসিইআরটি তে ইনটেক্স, ইনটেক্স কেন বলছি, এক্সারসাইজে কোশ্চিন আছে, ঠিক আছে? এক্সারসাইজ মানে যার জন্য এটা ভালো করে দেখবে, দেখিয়ে দিচ্ছি কোথায় কোশ্চিন আছে, না কোথায় বললাম, যে এক্সারসাইজে ওই অ্যাক্টিভিটিটা থেকে তোমরা কোশ্চিন পাবে, ঠিক আছে? এই যে দেখো, যদি ছবিগুলো দেখতে চাও, এই যে দেখো, এক্সারসাইজে কিন্তু কোশ্চিন পাবে, ঠিক আছে? দেখো ওই অ্যাক্টিভিটিটাতে কোন পিনটা আগে পড়বে, কোনটা পরে, না একসঙ্গে পড়বে, এসব যেটা অ্যাক্টিভিটিটাতে এখন আমি পড়বো, তার জন্য ভালো করে দেখো। তো কোথায় গেল, আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন টু দ্য পিনস, তাহলে পিনগুলোর কি হবে, উইল দে রিমেইন অ্যাটাচ টু দ্য স্ট্রিপ অর উইল ফল, অ্যাটাচ থাকবে নাকি পড়ে যাবে। দেখো, প্রিডিক্ট দেখতে বলছে, দ্য অর্ডার ইন হুইচ দ্য পিন উইল ফল ফ্রম দ্য স্ট্রিপ। ডেফিনেটলি পড়ে যাবে, কিন্তু কোন পিনটা আগে পড়বে কোন পিনটা পরে পড়বে সেটা আমাকে, তার যে অর্ডার সেটা লক্ষ্য করতে বলছে। রেকর্ড ইউর অবজারভেশন ইন টেবিল 7.1। তো অ্যাক্টিভিটিটা তো এখানে করানো পসিবল না, অফলাইনে যদি হতো অ্যাক্টিভিটিটা করা যায়, সেক্ষেত্রে তোমরা অবজার্ভ করতে পারবে, মানে দেখতে পাবে, ঠিক আছে? তো প্রিডিকশন গুলো কি হবে আমি বলে দিচ্ছি মুখে, ঠিক আছে? এই প্রিডিকশন গুলো দেখবে যে পিন 1টা আগে পড়ে যাবে, তারপর পিন 2, তারপর পিন 3, তারপর পিন 4। কেন সেটা পরে এক্সপ্লেন করা আছে, চলো সেখানে পড়তে পড়তেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি অ্যাক্টিভিটিটা অফলাইনে করা হয় তাহলে আমরা কি অবজার্ভ করবে, ইউ অবজার্ভ দ্যাট দ্য পিন ক্লোজ টু দ্য ক্যান্ডেল ফ্লেম। তাহলে যে ফ্লেমটা কি ছিল, ক্যান্ডেলের একদম ক্লোজ ছিল, সেটা ফল ফার্স্ট প্রথমে পড়বে, ফলোড বাই পিনস
2, 3 and 4 তারপরের পিনগুলো এক এক করে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পড়বে। আচ্ছা কেন, why does pin 1 fall before the pin 2? Why did the wall pin not fall together? তাহলে কেন পিন 1 টা আগে পড়ছে, পিন 2 টা কেন আগে পড়লো না, বা সব পিন কেন একসঙ্গে পড়লো না? তো from your observation what can you infer? তাহলে তোমার অবজারভেশন থেকে তুমি কি দেখতে পাচ্ছ? Do you think that heat is being transferred along the metal strip from the end that is being heated? তাহলে যে এন্ডটাতে আমি হিট করেছিলাম সেখান থেকে কি হিট ট্রান্সফার করবে? ডেফিনেটলি ইয়েস, মানে যে জায়গাটাকে আমি হিট দিচ্ছিলাম সেখান থেকে হিটটা এই দিয়ে কিন্তু ট্রান্সফার করতে থাকবে। ঠিক আছে, কিভাবে ট্রান্সফার করবে দেখো, as the heat travels along the strip and approach a pin, the wax holding it melts and the pin fall। তাহলে যখনই কি করবে না, হিটটা ট্রাভেল করবে স্ট্রিপ দিয়ে কোন দিকে না, পিনগুলোর দিকে অ্যাপ্রোচ করবে, পিনগুলোর দিকে ফলো করবে, তখনই কি হয়ে যাবে, যে ওয়্যাক্স যে পিনটা অ্যাটাচ করা ছিল সেটা মেল্ট হয়ে যাবে, আর কি করবে, পিন ফলস। হিয়ার দ্য ট্রান্সফার অফ হিট টেকস প্লেস। তাহলে ফ্রম হট এন্ড টু দ্য স্ট্রিপ টু দ্য কোল্ডার এন্ড। তাহলে স্ট্রিপের যে হট এন্ড ছিল, এই মানে যে জায়গাটাকে আমি হিট দিচ্ছিলাম এখান থেকে হিট কি করবে, ট্রান্সফার করতে শুরু করবে, এই দিকে যেতে থাকবে। যখনই হিট এখান থেকে এই পিন ওয়ানে চলে আসবে, পিন ওয়ানের যে ওয়্যাক্স সেটা মেল্ট হয়ে যাবে, পিন ওয়ান ফল হয়ে যাবে। সেম আবার হিটটা এখান থেকে পিন টু তে চলে আসবে, পিন টুর ওয়্যাক্স মেল্ট হয়ে যাবে, সেখানে পিন টু পড়ে যাবে। এভাবে কন্টিনিউ ওয়ান বাই ওয়ান পিনগুলো কিন্তু পড়তে থাকবে। ঠিক আছে, 2 এর পর 3, 3 এর পর 4। তারপরে দেখো, তারপরে এই জায়গাটা গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে, মানে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার ফ্রম হটার পার্ট অফ অ্যান অবজেক্ট টু কোল্ডার পার্ট ইজ কল্ড কন্ডাকশন। তাহলে কন্ডাকশন কি, যখন একটা অবজেক্টের কি হবে, হট পার্ট মানে যে জায়গাটা বেশি গরম সেখান থেকে কি করবে, হটার পার্ট অফ অ্যান অবজেক্ট টু দ্য কোল্ডার পার্ট ইজ কল্ড কন্ডাকশন। একটা হটার পার্ট থেকে কোল্ড পার্ট মানে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে হিট ট্রাভেল করবে একটা অবজেক্টের মধ্য দিয়ে, তখন সেটাকে আমি বলবো কন্ডাকশন। তো কন্ডাকশনের ছবিটা আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে মনে করো একটা মেটাল রড নিয়েছি, যে কোনো একটা মেটাল রড হতে পারে, এই জায়গাটাকে আমি গরম করছি, তো এই জায়গাটা হটার পার্ট হয়ে গেল, কম্পারেটিভলি এই জায়গাগুলো কোল্ডার মানে ঠান্ডা। তাহলে হিট কি করবে, এই মেটাল রডটার মধ্যে দিয়ে এই যে হট এন্ড, যেটা হট পার্ট থেকে কোল্ড পার্টের দিকে কি করবে, ফ্লো করতে থাকবে। আর এই প্রসেসটাকেই কিন্তু আমি বলবো কন্ডাকশন। তো কন্ডাকশন থেকে প্রচুর কোশ্চিন আছে অলিম্পিয়াড প্র্যাকটিস সেটটাতে, হ্যাঁ, তো ভালো করে দেখবে। দেখো কি আছে, প্রথমে এই দেখো, দ্য ইন দিস প্রসেস, তাহলে এই প্রসেসে কি হয়, দ্য পার্টিকেল দ্যাট গেটস হিটেড, যে পার্টিকেল গুলো গরম হবে, পাসেস দ্য হিট অন ইটস নেইবার, ওর পাশের পার্টিকেলটাকেও হিট পাস করে দেবে, অ্যান্ড সো অন। হাউএভার দ্য পার্টিকেল দেমসেলফ ডু নট মুভ ফ্রম দেয়ার পজিশন। তাহলে কন্ডাকশন প্রসেসে কি হয়, এই যে পার্টিকেল গুলো না, মেটালের যে পার্টিকেল গুলো তাদের পজিশন থেকে কিন্তু মুভ করবে না। এখান থেকে হিট এই দিকে যাচ্ছে, এর মানে এই নয় পার্টিকেল গুলো গাড়ির মতো এখান থেকে এখানে দৌড়াতে শুরু করবে, আসবে না। কি হয় দেখো, এই ছবিটাতে দেখো, এখানে হিট দিচ্ছি, তো হিটের কন্ট্যাক্টে যে পার্টিকেল গুলো থাকবে এরা গরম হয়ে যাবে, হট হয়ে যাবে। এ কি করবে, ওর কন্ট্যাক্টে যে পার্টিকেল গুলো আছে ওগুলোকে হিট ট্রান্সফার করে দিবে, ওরা গরম হয়ে যাবে, তার পাশের পার্টিকেল গুলো গরম হয়ে যাবে। এইভাবে ধীরে 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 এরা কি করবে, এই পার্টিকেল গুলো পরের পার্টিকেলটাকে গরম করতে থাকবে, আর হিট এই দিকে ট্রান্সফার হতে থাকবে। ঠিক আছে, না হট অবজেক্ট থেকে, হট পার্ট থেকে কোল্ড পার্টের দিকে, যে প্রসেসটাকে বলা হচ্ছে কন্ডাকশন। আর কন্ডাকশনে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার, কি বললাম, যে পার্টিকেল অফ দ্য অবজেক্ট অর মেটাল দে ডু নট মুভ ফ্রম দেয়ার পজিশন। এই পার্টিকেল গুলো কিন্তু এখান থেকে এখানে দৌড়ে চলে আসবে না। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে। তারপরে দেখো, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আছে অলিম্পিয়াড প্র্যাকটিস সেটে, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, আগে আমি আর কিছু বেসিক পার্ট গুলো কমপ্লিট করে দিই, তাহলে একবারে লাস্টের দিকে কোশ্চিন সেটটা দেখিয়ে দিয়ে ভিডিওটাকে এন্ড করব। তো এই যে গ্রিন কালার দিয়ে দাগিয়েছি, আমি প্রথমেও বললাম এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আছে না, এই কোশ্চিন গুলোই। ঠিক আছে, এই কোশ্চিন গুলোই। কি হলো, মশা কাটছে? আচ্ছা দাঁড়া একটু। তারপরে দেখো, ম্যাটেরিয়ালস লাইক মেটালস দ্যাট অ্যালাউ হিট টু পাস থ্রু দেম ইজিলি আর কল গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে যে যে ম্যাটেরিয়ালস গুলোর মধ্যে দিয়ে হিট ইজিলি পাস করবে তাদেরকে বলা হয় গুড কন্ডাক্টর অফ হিট, আর যদি ইলেকট্রিসিটি পাস করে তাহলে সেটাকে আমি বলবো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সেম, দেখো, বিকজ মেটালস আর গুড কন্ডাক্টর অফ হিট উই ইউজ
ইউটেন্সিল মেড অফ মেটালস ফর দ্য কুকিং। আচ্ছা, কুকিং এই কোশ্চেনটা যেটা আগে ছিল যে কুকিং এর জন্য যে আমরা পটগুলো বা পাত্রগুলো ইউজ করি সেগুলো কেন মেটালের তৈরি করা হয়, বিকজ মেটালস আর গুড কন্ডাক্টর অফ হিট। যার জন্য আমরা এই যে ইউটেন্সিল গুলো মানে রান্নার জন্য যে বাসনগুলো ইউজ করি সেগুলো মেটালের হয়, ঠিক আছে। ইন সলিড হিট ট্রান্সফার টেক্স প্লেস মেইনলি থ্রু দ্য প্রসেস অফ কন্ডাকশন। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলিম্পিয়াডের প্র্যাকটিস সেটে কোশ্চেন আছে না। সলিডের মধ্যে দিয়ে কোন প্রসেসে হিট ট্রান্সফার করবে, কন্ডাকশন প্রসেসে, ঠিক আছে। তারপরে দেখো, ইফ ইউ ইউজ এ স্ট্রিপ মেড অফ ম্যাটেরিয়াল লাইক উড অর গ্লাস ইন প্লেস অফ মেটাল স্ট্রিপ টু পারফর্ম অ্যাক্টিভিটি 7.1 দ্য পিনস উইল নট ফল। আচ্ছা, অ্যাক্টিভিটি 7.1টা যেটা আমরা করলাম, তো আমরা বইয়ের ছবিটাতে একটু লক্ষ্য করো, সেখানে কি হবে, মেটাল রডটার বদলে যদি আমরা সেখানে উড মানে কাঠ বা কোনো গ্লাস কাঁচ ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু পিন গুলো ফল করবে না, পড়ে যাবে না। কেন ফল করবে না? ক্যান ইউ থিঙ্ক অফ দিস রিজন ফর দিস বেসড অন আওয়ার লার্নিং ফ্রম দ্য চ্যাপ্টার দ্য ওয়ার্ল্ড মেটাল অ্যান্ড নন মেটাল? তাহলে মেটাল অ্যান্ড নন মেটাল চ্যাপ্টার যেগুলো আমি পড়েছিলাম সেখান থেকে তোমাকে ভাবতে বলছে রিজনটা। কেন পড়বে না? দেখো, এই যে উড আর গ্লাস এগুলা কি নন কন্ডাক্টর অফ হিট, ইনসুলেটর, হিট ট্রাভেলই করবে না, ঠিক আছে। দেখো, ম্যাটেরিয়াল সাচ অ্যাজ গ্লাস অ্যান্ড উড ডু নট অ্যালাউ হিট টু পাস থ্রু দেম ইজিলি অ্যান্ড আর পোর কন্ডাক্টর অর ইনসুলেটর। তাহলে যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে হিট পাস করবে না তাকে আমি কি বলবো, পোর কন্ডাক্টর অফ হিট অর ইনসুলেটর, ঠিক আছে। তারপরে দেখো, ক্লে অ্যান্ড পোর্সেলিন আর অলসো পোর কন্ডাক্টর। তাহলে ক্লে, পোর্সেলিন এগুলা কি হয়ে যাবে, পোর কন্ডাক্টর অফ হিট। আচ্ছা, ক্লে বলতে কাদামাটি আর পোর্সেলিন মিন আমরা যেটাকে বলি চীনামাটি। দেখবে কাপ টাপ গুলো তোমরা দেখতে পাবে, এই যে এখানে ডায়াগ্রামটাতে দেখো, এই যে ডায়াগ্রামটাতে দেখো, এগুলা হচ্ছে তোমার পোর্সেলিনের তৈরি মানে চীনামাটির তৈরি, ঠিক আছে। তাহলে এর জন্য কি করা হচ্ছে, অফ হিট, ক্লে অ্যান্ড পোর্সেলিন আর অলসো পোর কন্ডাক্টর অফ হিট, দ্যাট ইজ হয় টি অর কফি কেপ্ট ইন সাচ কাপ স্টে হট লঙ্গার। তাহলে এই ধরনের কাপে যদি আমি চা রাখি, কি হয়ে যাবে, অনেকক্ষণ ধরে কিন্তু চাটা গরম থাকবে। কারণ কি, এটা হচ্ছে পোর কন্ডাক্টর, যে চাটা যে গরম আছে সেই হিটটা বাইরে আসবে না, ঠিক আছে। এই জন্য আহ, যদি আমরা টি আর কফি এই কাপগুলোর মধ্যে রাখি বেশিক্ষণ কিন্তু গরম থাকবে। যেটা এখানে কি বলা আছে, নাও আই নো, আমি জানতে পারলাম হয় উই জেনারেলি ইউজ মেটাল ইউটেন্সিল ফর কুকিং। কুকিং এর জন্য কেন আমরা মেটাল ইউজ করি, বিকজ দে আর গুড কন্ডাক্টর, হোয়ার উই প্রেফার ক্লে অ্যান্ড পোর্সেলিন কাপ ফর ড্রিঙ্কিং টি অর কফি। আর উল্টো ভাবে আবার আমরা চা বা কফি ড্রিঙ্ক করার জন্য কি ইউজ করব, এই যে পোর্সেলিন কাপ মানে চীনামাটির কাপগুলো, বিকজ দে আর পোর কন্ডাক্টর। তো এবার তোমার দেখো, লিস্ট সাম ম্যাটেরিয়াল অ্যারাউন্ড ইউ, ক্লাসিফাই দেম অ্যাজ গুড আর পোর কন্ডাক্টর, টেবিল 7.2। তো কিছু ম্যাটেরিয়াল এখানে ক্লাসিফাই করতে বলছে, কোনটা গুড কন্ডাক্টর হবে, কিছু কোনটা পোর কন্ডাক্টর হবে। এখানে দুটো দেওয়া আছে, স্টিল মেটাল মানে গুড কন্ডাক্টর, উডটা হয়ে যাবে পোর কন্ডাক্টর। তোমার এবার লার্নিং থেকে তুমি আরো কিছু অ্যাড করতে পারো, এখানে পেপার, এয়ার, হোয়াটএভার যা যা তুমি সারাউন্ডে দেখতে পাচ্ছ পুরো অ্যাড করতে পারো, আর এখানে লিখতে হবে যে পোর কন্ডাক্টর না গুড কন্ডাক্টর। তো আজকে বেসিক্যালি এখান থেকেই থাক, ঠিক আছে। এখন আমি জাস্ট অলিম্পিয়াড প্র্যাকটিস সেটের কোশ্চেন গুলো করিয়ে দিই, অলিম্পিয়াড প্র্যাকটিস সেটের কোশ্চেন গুলো করিয়ে দিব, তারপরে বাকিটা আমি নেক্সট ডে থেকে করাবো। আচ্ছা, পোর কন্ডাক্টর আর গুড কন্ডাক্টর থেকে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ছাড়া পড়লো, এই জায়গাগুলো একটু দেখবে, দ্যাট আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। উম, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এক্সট্রা কনসেপ্ট, এগুলা এক্সাম ওরিয়েন্টেড। ফার্স্ট ফ্যাক্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, দেখো, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট। আমরা যে মেটালগুলো ইউজ করি, মেটালের মধ্যে সিলভার কিন্তু সব থেকে ভালো কন্ডাক্টর অফ হিট। তারপরে আসবে এই যে সিলভারের পর আসবে কপার, হচ্ছে সেকেন্ড বেস্ট। তারপরে গোল্ডও ভালো কন্ডাক্টর, কিন্তু এক্সপেন্সিভ হওয়ার জন্য সেগুলো ইউজ করা হয় না, কারণ গোল্ড অনেকটাই এক্সপেন্সিভ। এবার ডায়মন্ড ইজ দ্য বেস্ট নন মেটাল কন্ডাক্টর অফ দ্য হিট। নন মেটাল বলতে আমরা ইউজুয়ালি এটাই ভাববো যে সেটা নন কন্ডাক্টর অফ হিট, হিট কন্ডাক্ট করে না। কিন্তু ডায়মন্ড মানে হিরে এমন একটা কি আছে দেখো, নন মেটাল, যেটা কন্ডাক্টর অফ হিট। তাহলে ডায়মন্ড ইজ দ্য বেস্ট নন মেটাল কন্ডাক্টর অফ দ্য হিট, ঠিক আছে। এবার তারপরে এখানে দেখো দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, দুটো কোশ্চেন দুটো দেখবে। এই যে দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং লিকুইডের মধ্যে, লিকুইডের মধ্যে বেস্ট কন্ডাক্টর কি হবে, অ্যালকোহল আছে, ইথার আছে, সি নাম্বারে মার্কারি, ডি নাম্বারে ওয়াট। তাহলে মার্কারি ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যামং লিকুইডের মধ্যে, ঠিক আছে। এটা এমপি পুলিশ এসআই 2017 এর কোশ্চেন। তারপরে আছে দেখো, গুড ইলেকট্রিসিটি কন্ডাক্টর অ্যামং দ্য ফলোইং, মানে ইলেকট্রিসিটি কার মধ্যে দিয়ে ভালো
কন্ডাক্ট করবে, গোল্ড, কপার, সিলভার, অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ সিলভার, যার জন্য তোমরা বাইরে যে ইলেকট্রিক ওয়্যার গুলো দেখবে সেগুলো সিলভারের তৈরি করা হয়, কারণ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, ব্যাস এতটুকুই। এবার আমি অলিম্পিয়াডের যে প্র্যাকটিস সেটের কোশ্চেন করাবো, যেমনটা আমি বলেছিলাম, এই অলিম্পিয়াডের কোশ্চেন গুলো এবার দেখো, এখান থেকে করিয়ে কিন্তু আজকের ক্লাসটা শেষ, বাকিটা নেক্সট টপিকে বা নেক্সট ক্লাসে আমি শুরু করবো। ঠিক আছে, দেখো অলিম্পিয়াডের কোশ্চেন গুলো এবার দেখো, এই কোশ্চেন গুলোও কিন্তু তোমাদের হামিং বার্ডস এর যে বুকটা আছে সেখান থেকেই নেওয়া, পরে আমি সেখান থেকে কুইজ কন্ডাক্ট করবো, তখন দেখিয়ে দেবো কোশ্চেন গুলো আবার। দেখো, তো প্রথম কোশ্চেনে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেড অফ মোড অফ হিট ট্রান্সফার, তাহলে কোনটা হিট ট্রান্সফারের মোড না? তো চারটে মোড বলেছিলাম, চারটের মধ্যে কোনটা হবে না? দেখো, কন্ডাকশন, কন্ডাকশন তো হয় ভাইব্রেশন, বি নাম্বারে ভাইব্রেশন, সি নাম্বারে কনভেকশন, ডি নাম্বারে আছে রেডিয়েশন। তো এই তিনটাই কিন্তু সিসিআর এর মধ্যে আসে, মানে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। তাহলে এখানে ভাইব্রেশন ইজ দ্য রং আনসার। 10 নম্বরে দেখো কি আছে, এ মেটাল হ্যান্ডেল অফ এ পেন বিকাম হট বিকজ অফ রেডিয়েশন, রিফ্লেকশন, কন্ডাকশন, ইনসুলেশন। তাহলে মেটাল হ্যান্ডেল বলতে কি, যে একটা সলিড, যে কোনো মেটাল বা সলিডের মধ্যে কোন প্রসেসে হিট কন্ডাক্ট করে বলেছিলাম, দ্যাট ইজ কন্ডাকশন। তারপরে কোশ্চেন দেখো, দ্য ট্রান্সফার অফ হিট থ্রু সলিড টেক্স প্লেস, সলিডের মধ্যে দিয়ে কোন প্রসেসে হিট হিট যাবে? দেখো, রেডিয়েশন হবে না, কন্ডাকশন, কনভেকশন, নান অফ দিস। তো কন্ডাকশনে সলিড হয়, রেডিয়েশনে কোনো মিডিয়াম থাকে না, আর কনভেকশনে কি বলছিলাম, ফ্লুইড, দ্যাটস মিন লিকুইড অ্যান্ড এয়ার। পরের কোশ্চেনটা দেখো, ইফ এ মেটাল রড ইজ হিটেড অ্যাট one end the other end also become hot due to, একটা মেটাল রডের একদিকে আমি হিট দিচ্ছি, কি হবে, হিটটা সেখান থেকে ট্রান্সফার করে যে কোল্ড এন্ড সেই দিকে যেতে থাকবে। তো কোন প্রসেসে? মেটাল রড বলেছে মানে কি, মেটাল রড মানে কন্ডাকশন। দেখো, অপশন দেখার দরকারই নেই, কোশ্চেন শুনতে আনসার দিয়ে দিবে। ঠিক আছে, কন্ডাকশন, তারপরে আছে এক্সপেনশন, রেডিয়েশন, ইভাপোরেশন। তো এই তিনটায় হবে না, সেখানে কন্ডাকশন ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ আমি বলেছিলাম সলিড বা মেটালের মধ্যে যে প্রসেসে হিট ট্রান্সফার হয় সেটা হচ্ছে কন্ডাকশন। হচ্ছে এটা, হ্যাঁ। তারপরে দেখো, কি ব্যাপার রে, এটা কাটছে না কেন? কি হলো? হ্যাঁ, তারপরের কোশ্চেনটা দেখো, হিট ট্রান্সফার দ্যাট টেক্স প্লেস ইন ওয়াটার, তো লিকুইডে বা লিকুইড বা যে কোনো ফ্লুইডস এর মধ্যে কোন প্রসেসে হয় বলেছিলাম না, কনভেকশন। দেখো, অপশন বলার দরকার নেই, ডিরেক্ট আনসার কনভেকশন কোথায় আছে? বি নম্বরে কনভেকশন। কন্ডাকশন হলে সলিড হবে, রেডিয়েশন হলে মিডিয়াম থাকবে না, অল অফ দিস থ্রি মোডস তো কোনোদিনও হবে না। তারপরে কি আছে, হয় আর কুকিং পোস্ট মেড অফ মেটাল বাট দেয়ার হ্যান্ডেলস মেড অফ প্লাস্টিক অর উড। তাহলে আমরা রান্না করার জন্য যে কুকিং পটস গুলো ইউজ করি, ঠিক আছে, সেগুলো কেন মেটালের হয়? বিকজ দে আর গুড কন্ডাক্টর, আর উড যেগুলো আছে সেগুলো পুর কন্ডাক্টর হবে। দেখো, অপশন কোথায় আছে? টু রিডিউস কস্ট, না, কোনোদিনও না। ফর ডেকোরেশন, সাজানোর জন্য, বাহ, রান্নার পটস কি আমি সাজাতে যাব? না, কোনোদিনও না। তারপরে সি নাম্বারে দেখো, মেটাল কন্ডাক্ট হিট, হ্যাঁ, মেটাল তো হিট কন্ডাক্ট করবে, বাট প্লাস্টিক অর উড ডু নট, হ্যাঁ, সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ডি নাম্বারে আছে মেটাল ইজ দ্য লাইটার দেন প্লাস্টিক, ডি নাম্বারে রং। তাহলে এই যে সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট, মেটাল কন্ডাক্ট হিট বাট প্লাস্টিক অ্যান্ড উড ডু নট, মানে প্লাস্টিক আর উড হচ্ছে তোমার পোর কন্ডাক্টর। দ্যাটস অল ফর টুডে, আজকে এখান থেকে শেষ। বাকিটা, বাকি যে তোমাদের পরের টপিক গুলো পাবে সেগুলো পরের ক্লাসে। ঠিক আছে, পরে এখান থেকে এই যে পরে এই যে এই পেজ থেকে আমি শুরু করব, দেখো ডায়াগ্রামের মধ্য দিয়ে। ঠিক আছে, কেন কম্বল গায়ে দিলে মানে গরম লাগে, তো এই ফ্যাক্ট গুলো আমি পরে শুরু করব। তার দ্যাটস অল ফর টুডে, বাই বাই, টেক কেয়ার।